আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, রনি স্যারের অ্যাকাউন্টিং ক্লাসে তোমাদের সবাইকে সুস্বাগতম। আমরা আলোচনা করতেছিলাম হলো এইচএসসি একাদশ দ্বাদশ হিসাব বিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় অধ্যায়। আজকে দ্বিতীয় অধ্যায়ের প্রথম ক্লাস। যারা ইন্টারমিডিয়েট আছো একাদশ দ্বাদশ শ্রেণী তাদের ক্ষেত্রে হিসাব বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়টা হলো খুব গুরুত্বপূর্ণ। এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ, এই অধ্যায়টা বেশ বড়। যারা ক্লাস 9-10 অ্যাকাউন্টিং পড়ছো সেই অ্যাকাউন্টিং বইয়ের 4টা গুরুত্বপূর্ণ অধ্যায় এখানে এক অধ্যায়ের মধ্যে দেওয়া আছে। যেরকম 9-10 দুতরফা দাখিলা পদ্ধতি, জাবেদা, নগদান বই, খতিয়ান, এটা হলো এই 4টা অধ্যায় ছিল ক্লাস 9-10 ক্ষেত্রে। দুতরফা ছিল একটা অধ্যায়, জাবেদা একটা অধ্যায়, নগদান বই একটা অধ্যায়, খতিয়ান একটা অধ্যায়। কিন্তু এই ইন্টারমিডিয়েটে এসে একাদশের ক্ষেত্রে, একাদশ দ্বাদশের ক্ষেত্রে দ্বিতীয় অধ্যায়ের মধ্যে এই 4টা অধ্যায় আছে। তো সেই জন্য এই 4টা অধ্যায় একত্রে হলো এই দ্বিতীয় অধ্যায়ের মধ্যে আছে। ঠিক আছে, এই 4টা টপিকস নিয়েই দ্বিতীয় অধ্যায়। তো সেই জন্য আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের প্রথম ক্লাস। আজকে আমরা আলোচনা করব হলো ডেবিট ক্রেডিট নির্ণয়। ডেবিট ক্রেডিট নির্ণয়ের ক্ষেত্রে আমাদের প্রথম জানতে হবে দুতরফা দাখিলা পদ্ধতি। দুতরফা দাখিলা পদ্ধতি, এই পদ্ধতির উপরে পুরো অ্যাকাউন্টিং, আমরা যত ক্লাস 9-10 থেকে একেবারে বিবিএ, এমবিএ, এরপরে যত পিএইচডি সব কিছু এই দুতরফা দাখিলা পদ্ধতি অনুসরণ করেই পুরো অ্যাকাউন্টিং, বর্তমানে আধুনিক অ্যাকাউন্টিং পুরা দুতরফা দাখিলার পদ্ধতির উপর ভিত্তি করা। একটা হলো প্রাচীন পদ্ধতি হলো একতরফা দাখিলা পদ্ধতি, আর একটা হলো দুতরফা। একতরফার ক্ষেত্রে এটা হলো অবৈজ্ঞানিক পদ্ধতি, প্রাচীন পদ্ধতি, ত্রুটিপূর্ণ পদ্ধতি, এটা স্বয়ংসম্পূর্ণ না। ঠিক আছে, অ্যাকাউন্টিংয়ে সব কিছুকে, এটাকে সব কিছু প্রকাশ করতে এটা হলো সক্ষম হয় না সব সময়। আর তার ঠিক বিপরীত দুতরফা দাখিলা পদ্ধতি। দুতরফা দাখিলা পদ্ধতি, দুতরফা দাখিলা পদ্ধতি হলো একটি পূর্ণাঙ্গ হিসাব ব্যবস্থা, পুরাপুরি পূর্ণাঙ্গ একটি হিসাব ব্যবস্থা যা সর্বজনীন স্বীকৃত ও বিজ্ঞানসম্মত। এটা হলো সর্বজনীন স্বীকৃত, যেখানে প্রতিটি লেনদেনকে দুটি পক্ষে ভাগ করে সমপরিমাণ টাকা দিয়ে একটি হিসাব খাতকে ডেবিট করা হয় আর একটি হিসাব খাতকে ক্রেডিট করা হয়। তাকেই হলো দুতরফা দাখিলা পদ্ধতি বলে। ঠিক আছে, তার মানে দুতরফা দাখিলা পদ্ধতি মানে হলো এই ডেবিট ক্রেডিট। এই ডেবিট ক্রেডিট তার দুতরফ মানে দুই তরফ, দুই খাত, একটা ডেবিট খাত একটা ক্রেডিট খাত, এটাই হলো দুতরফা দাখিলা পদ্ধতি। বুঝে আসছে? তাহলে এখন দুতরফা দাখিলা পদ্ধতির এখন হলো আমাদের মেন হলো কি, এই হলো ডেবিট ক্রেডিট নির্ণয়। আজকে হলো প্রথম ক্লাস। প্রথম ক্লাসে আমরা, এটা হলো দ্বিতীয় অধ্যায়ের আজকে প্রথম ক্লাস। ঠিক আছে, আজকে আমরা মেন যে জিনিসটা শিখবো হলো ডেবিট ক্রেডিট নির্ণয়। ডেবিট ক্রেডিট নির্ণয় যদি শিখতে পারি, পুরো অ্যাকাউন্টিংয়ে 80% আমার শেখা হয়ে গেল। এই ডেবিট ক্রেডিট প্রত্যেকটা অ্যাকাউন্টিংয়ের প্রত্যেকটা অঙ্কেতে ডেবিট ক্রেডিট আছে, প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে ডেবিট ক্রেডিট লাগবে। তো সেই জন্য আমরা এই মাত্র 10-15 মিনিট সময় ব্যয় করে খুব সহজে আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় শিখে ফেলবো ইনশাল্লাহ। শুধু একটু মনোযোগের সাথে দেখো। ঠিক আছে, প্রথম হলো ডেবিট মানে কি আর ক্রেডিট মানে কি। ডেবিট মানে হলো হিসাবের বাম দিক আর ক্রেডিট মানে হলো হিসাবের ডান দিক। ডেবিট হিসাবের বাম দিক মানে কি, অ্যাকাউন্টিংয়ের যত অঙ্ক করা হয়, যেরকম জাবেদা বলো, খতিয়ান বলো, নগদান বলো, রেওয়ামিল বলো, ঠিক আছে, তো সেখানে সব হলো ডেবিট হলো ডান দিকে বসে। যেরকম জাবেদা প্রথমে ডেবিট তারপর ক্রেডিট। ডেবিট মানে হলো হিসাবের বাম দিক আর ক্রেডিট মানে হলো হিসাবের ডান দিক। তাহলে কি হলো, ডেবিট মানে কি হিসাবের বাম দিক, তাহলে জাবেদা বলো, নগদান বলো, খতিয়ান বলো, রেওয়ামিল বলো, সব ক্ষেত্রে কি ডেবিট বাম দিকে বসে, প্রথমে বসে ডেবিট প্রথম দিকে বলে। যেরকম জাবেদা করতেছ, প্রথমে ডেবিট তারপর ক্রেডিট, তাহলে হলো বাম দিকে ডেবিট ডান দিকে ক্রেডিট। নগদান বইয়ের প্রথমে এই সাইডে হলো ডেবিট, এদিকে বাম দিকে ডেবিট ডান দিকে ক্রেডিট। বুঝে আসছে? রেওয়ামিলের ক্ষেত্রেও তাই, বাম দিকে ডেবিট ডান দিকে ক্রেডিট। তাহলে বুঝতো ডেবিট মানে কি, ডেবিট মানে হলো হিসাবের
বাম দিক, আর ক্রেডিট মানে হলো হিসাবের ডান দিক। ঠিক আছে, তাহলে যদি প্রশ্ন করে, এমসিকিউ থাকে, প্রশ্ন করে ডেবিট মানে কি, বলবা যে হিসাবের বাম দিক। ক্রেডিট মানে কি? ক্রেডিট মানে হলো হিসাবের ডান দিক। তাহলে এখন আমরা দেখব হিসাব হলো, এখন আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করব। ডেবিট ক্রেডিট নির্ণয় ক্ষেত্রে আমাদের হিসাব কত প্রকার এটা জানা যায়। হিসাব হলো 5 প্রকার। 5 প্রকার কি কি? সম্পদ, দায়, আয়, ব্যয়, মূলধন, এই হলো 5 প্রকার হলো সম্পদ। ঠিক আছে, হিসাব কয় প্রকার? হিসাব হলো এই 5 প্রকার। তার মানে যত কিছু সব কিছু এই 5 প্রকারের মধ্যে আছে। যত অ্যাকাউন্টিং, এ টু জেড অ্যাকাউন্টিং পুরা হলো, যে কোনো হিসাবই হোক এই 5 প্রকারের মধ্যে যে কোনো এক প্রকারের মধ্যে বুঝবে। ঠিক আছে, তাহলে আমরা এখন ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র শিখব। সূত্র হলো কি? সূত্র হলো কি? বস ডেবিট আদম ক্রেডিট। শুধু এতটুকু, বস ডেবিট আদম ক্রেডিট। সূত্র এটা সবসময় সারা জীবন মনে রাখবো, বস ডেবিট আদম ক্রেডিট, ব্যাস। বুঝে আসছে না? এই হলো বস ডেবিট আদম ক্রেডিট, এটা হলো সূত্র। তো এটা ব্যাখ্যা করি। বতে ব্যয়, বতে কি? ব্যয়, সতে সম্পদ। বস ডেবিট মানে কি? বস বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। বস ডেবিট মানে কি? বস বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। তো বস মানে ব্যয় আর সম্পদ যদি বাড়ে, ব্যয় আর সম্পদ যদি বাড়ে তাহলে ডেবিট, ব্যয় আর সম্পদ যদি কমে তাহলে ক্রেডিট। সহজ। এরপর আদম, আতে হলো আয়, দতে হলো দায়, মতে হলো মূলধন, বতে হলো ব্যয়, সতে সম্পদ। ঠিক আছে, আর আদমের ক্ষেত্রে হলো আতে আয়, দতে দায়, মতে মূলধন। আদম ক্রেডিট। আদম ক্রেডিট মানে কি? আদম যদি বাড়ে মানে আয়, দায়, মূলধন, এই তিনটা যদি বাড়ে তাহলে ক্রেডিট, বাড়লে ক্রেডিট। এটা ঠিক উল্টা, ডেবিট এটার উল্টা। ঠিক, ব্যয় বসের উল্টা হলো আদম। তাহলে হলো কি? আদম হলো যদি বাড়ে তাহলে ক্রেডিট, কমলে ডেবিট। আর হলো কি? ব্যয় আর সম্পদের ক্ষেত্রে কি? বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। আবার বলতেছি, ব্যয় আর সম্পদের ক্ষেত্রে হলো যদি বাড়ে তাহলে ডেবিট, আর যদি কমে তাহলে ক্রেডিট, একেবারে সহজ। আর আদমের ক্ষেত্রে আয়, দায়, মূলধন, এটা যদি বাড়ে তাহলে ক্রেডিট আর কমলে ডেবিট। বুঝে আসছে? তাহলে এই সূত্রটা সংক্ষেপের ক্ষেত্রে কি? বস ডেবিট আদম ক্রেডিট। বস ডেবিট মানে এর মধ্যে ব্যয় আর সম্পদ, ডেবিট মানে কি? বাড়লে ডেবিট। সংক্ষেপ, সূত্র সবসময় সংক্ষেপ হয়। ডেবিট মানে আর একটা জিনিস হলো ব্যয় আর সম্পদ। বস ডেবিট মানে কি? এর ক্ষেত্রে সাধারণ ব্যালেন্সে ডেবিট হয়, আদমের ক্ষেত্রে সাধারণ ব্যালেন্সে ক্রেডিট হয়। এটা পরে আরও বিস্তারিতভাবে আলোচনা করব। এখন শুধু এতটুকু মনে রাখো, বস ব্যয় আর সম্পদ, ডেবিট মানে বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। আদম ক্রেডিট মানে বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট। এবার আমরা উদাহরণের সাহায্যে দেখব। ঠিক আছে, উদাহরণের সাহায্যে। উদাহরণ কি? আসবাবপত্র ক্রয় করা হলো 5,000 টাকা। আসবাবপত্র ক্রয় করা হলো, তো আসবাবপত্র ক্রয় করা হলো, তো প্রথম হলো কি আসলো? প্রথম হলো কি? আসবাবপত্র ক্রয় করা হলো। তাহলে এই হিসাব খাতটা কি হবে? আসবাবপত্র ক্রয় করা হলো, নগদ টাকা গেল। আসবাবপত্র দেখো, এই যে এখানে আসবাবপত্র, আর প্রশ্ন করবা লেনদেনকে কি আসলো, আর আসবাবপত্র আসলো, যেটা আসলো সেটা ডেবিট। ঠিক আছে, দুটা কি হলো? এই দুটা কিভাবে হলো? আসবাবপত্র হিসাব কিভাবে হলো? নগদান। আসবাবপত্র করা হয়েছে। এখন এটা হলো হিসাব খাত। হিসাব খাত এই দুটা কিভাবে পেলাম? প্রশ্ন কি আসলো? আসবাবপত্র আসলো। আর কি গেল? আসবাবপত্র কিনতে আমার নগদ টাকা গেছে। ঠিক আছে, তাহলে নগদান হিসাব, এই দুটো আমরা পেলাম। এখন ডেবিট ক্রেডিট কিভাবে হবে? আসবাবপত্র কি জিনিস? আসবাবপত্র হলো সম্পদ। তাহলে আসবাবপত্র আসছে, আসবাবপত্র কিনা হয়েছে, তার মানে সম্পদ বৃদ্ধি পাইছে। তাহলে সম্পদ বৃদ্ধি পেলে আমরা জানি কি? ব্যয় ও সম্পদ বাড়লে ডেবিট। এই যে সম্পদ বৃদ্ধি পাইছে, আসবাবপত্র কিনা হয়েছে মানে সম্পদ বৃদ্ধি পাইছে, আর সম্পদ বৃদ্ধি পাইলে হলো ডেবিট। ঠিক আছে, আর তারপরে কি হয়েছে? নগদ টাকা দিয়ে আমরা আসবাবপত্র কিনছি। ঠিক আছে, তার মানে নগদ টাকা আমার চলে গেছে। তাহলে সম্পদ যদি আবার চলে যায়, কমে যায়, তাহলে ক্রেডিট হয়। সম্পদ কমলে ক্রেডিট। বুঝে আসছে? এরপর 2 নম্বর কি? ক্রয় করা হলো 2,000 টাকা, ক্রয় করা হয়েছে 2,000 টাকা। ঠিক আছে,
সবসময় মনে রাখবা, যদি ক্রয় বলা হয়, ক্রয় করা হয়েছে, তো তার মানে হলো নগদ ক্রয় করা হয়েছে। আর বাকিতে ক্রয় কীভাবে বুঝবা? বাকিতে ক্রয় বোঝার দুটো পদ্ধতি, একটা হলো লেখা থাকবে বাকিতে ক্রয় করা হয়েছে, কিংবা নাম উল্লেখ থাকবে, সালামের নিকট থেকে ক্রয়, সেলিমের নিকট ক্রয়, সেলিমের নিকট থেকে ক্রয়, নাম উল্লেখ আছে মানেই হলো বাকিতে। বুঝে আসছে? তাহলে এখানে কি শুধু লেখা আছে ক্রয় করা হলো, তাহলে ক্রয় করা হয়েছে। আমরা সবসময় মনে রাখবো ক্রয় সবসময় ডেবিট, ক্রয় করা হয়েছে। তাহলে ক্রয় হলো কি? ক্রয় হলো ব্যয়, ক্রয় করতে টাকা খরচ হয়, তাহলে ক্রয় হলো সবসময় ব্যয়। ঠিক আছে? তাহলে ব্যয়ের ক্ষেত্রে আমরা কি জানি? ব্যয় বাড়লে ডেবিট, তাই ক্রয় করছে মানে ব্যয় হয়েছে, ব্যয় বাড়ছে, তাহলে ডেবিট। ঠিক আছে? এরপরে কি? ক্রয় করতে যে আমার নগদ টাকা চলে গেছে, নগদ টাকা কি? সম্পদ, আর সম্পদ চলে গেলে, সম্পদ কমলে হলো, সম্পদ কমলে হলো ক্রেডিট, এই হলো ক্রেডিট। ঠিক আছে? 3 নম্বর, বিক্রয় করা হলো 3000 টাকা, বিক্রয় করছে 3000 টাকা। বিক্রয় করছে মানে কি? ক্রয় যেরকম, ক্রয় কি? ক্রয় হলো ব্যয়, আর বিক্রয় হলো কি? বিক্রয় হলো আয়। বিক্রয় কি? আয়। বিক্রয় কি? বিক্রয় হলো আয়। আমরা জানি আয় বাড়লে কি? আয় হলো বাড়লে ডেবিট। আর হলো আয় কি? আয় কমলে, সরি এখানে ভুল আছে, দেখো আয় কি? আদমের ক্ষেত্রে কি আমরা জানি? আদম হলো বাড়লে ক্রেডিট। ঠিক আছে? আদমের ক্ষেত্রে কি? আদম হলো বাড়লে ক্রেডিট, আর হলো কমলে ডেবিট। ঠিক আছে? আদম হলো, আদম আয় দায় মূলধন হলো বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট। ঠিক আছে? দেখো বিক্রয় হয়েছে, বিক্রয় করা হয়েছে কত? 3000 টাকা। তাহলে বিক্রয় করা হলো, তার মানে কি? বিক্রয় হলো আয়, বিক্রয় করলে আমাদের আয় হয়। ঠিক আছে? আর হলো আমরা কি পাইছি? নগদ টাকা পাইছি। সবসময় মনে রাখবা যে আমরা এখানে বিক্রয় আগে লিখলাম না কেন, নগদ উপরে লিখলাম কেন? তো প্রথম হলো ডেবিট সবার উপরে হবে, ক্রেডিট নিচে হবে। ঠিক আছে? তাহলে এখানে দেখো 3 নম্বরের ক্ষেত্রে কি? বিক্রয় করা হলো 3000 টাকা। তো বিক্রয় করা হলো 3000 টাকা, বিক্রয় কি? আয়। আয় হলো বাড়লে হলো কি? ক্রেডিট। তাহলে অবশ্যই আমাকে নিচে লিখতে হবে। ঠিক আছে? আয় কি? বিক্রয় হলো কি? আয়। বিক্রয় হলো আয়, আয়, আর আমরা জানি আয় বাড়লে ক্রেডিট, আয় বাড়লে ক্রেডিট। ঠিক আছে? আর বিক্রয় করে আমরা কি পাইছি? নগদ টাকা পাইছি। নগদ টাকা সম্পদ, যেহেতু বিক্রয় করছি নগদ টাকা পাইছি, সম্পদ বাড়ছে, তাহলে নগদান হিসাব সম্পদ ডেবিট, বিক্রয় হিসাব আয়, যেহেতু এটা ক্রেডিট। ঠিক আছে? এবার চতুর্থ নম্বর, ধারে ক্রয় করা হলো। কি করা হয়েছে? এবার কি করা হয়েছে? ধারে ক্রয় করা হয়েছে। আচ্ছা, এখানে ধারে ক্রয় না করে সেলিমের নিকট থেকে ক্রয়, তার মানে হলো ধারে ক্রয়। ঠিক আছে? নাম যখন উল্লেখ থাকবে তখন হলো ধারে ক্রয়। বুঝে আসছে? তাহলে কি 4 নম্বর কি? ধারে ক্রয় করা হয়েছে কিংবা সেলিমের নিকট থেকে ক্রয়। তাহলে কি? আমরা জানি ক্রয় সবসময়, ক্রয় কি হবে? ক্রয় হলো ব্যয়। ক্রয় কি? ব্যয়। ব্যয় সবসময় ডেবিট। ক্রয় হলো ব্যয়, ব্যয় হলো ডেবিট। সবসময় মনে রাখবে ক্রয় হলো ডেবিট, বা হলো সমস্ত প্রকার ব্যয় হলো ডেবিট। তাহলে এখন হলো এখানে তো আর নগদ টাকা আমরা পাইনি। ঠিক আছে? ক্রয় করা হয়েছে কিন্তু টাকা দেওয়া হয়নি। তাহলে কি হবে? তাহলে সবসময় মনে রাখবা বাকিতে কিংবা ধারে ক্রয়ের ক্ষেত্রে
পাওনাদারের সৃষ্টি হয়, পাওনাদার বা প্রদেয় হিসাবের সৃষ্টি হয়। বাকিতে ক্রয়ের ক্ষেত্রে কিসের সৃষ্টি হয়? পাওনাদার বা প্রদেয় হিসাবের সৃষ্টি হয়। ঠিক আছে, পাওনাদার মানে কি? পাওনাদার কাকে বলে? পাওনাদার মানে যে আমার কাছ থেকে বা প্রতিষ্ঠানের কাছ থেকে টাকা পাবে। ঠিক আছে, প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব মানে কি? প্রদেয় হিসাব মানে দেনাদার প্রদেয়, পাওনাদার, পাওনাদার প্রদেয় হিসাব একই জিনিস। ঠিক আছে, এর মানে কি? যে আমাদের কাছ থেকে টাকা পাবে, প্রতিষ্ঠানের, ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে টাকা পাবে। কেন টাকা পাবে? বাকিতে ক্রয় করা হয়েছে। ঠিক আছে, এখন যেহেতু প্রদেয় হিসাব বা পাওনাদার, এটা কি? এটা হলো যেহেতু তারা আমাদের কাছ থেকে টাকা পাবে, সেহেতু এটা হলো দায়। ঠিক আছে, দায়ের ক্ষেত্রে কি? দায়ের ক্ষেত্রে হলো দায় বাড়লে ক্রেডিট, দায় বাড়লে ক্রেডিট। ঠিক আছে, এরপরে কি? 5 নম্বর কি? ধারে বিক্রয়, ধারে বিক্রয়, ধারে বিক্রয়। এখন যদি লেখা হলো সালামের নিকট বিক্রয়, তার মানে এটাও হলো ধারে বিক্রয়। ঠিক আছে, ধারে বিক্রয় লেখা আছে কিংবা লেখা আছে সালামের নিকট বিক্রয়, নাম উল্লেখ আছে, নাম উল্লেখ আছে মানে তার কাছ থেকে টাকা পাওয়া যাবে। বুঝে আসছে? তাহলে হলো কি? বিক্রয় করা হয়েছে। বিক্রয় করা হলে কিন্তু এখানে আমরা ধারে যদি বিক্রি করছি, নগদ টাকা পাইনি। ঠিক আছে, তাহলে কি পাবো? প্রাপ্য হিসাব, দানাদার হিসাব। ধারে বিক্রয় করলে কিসের সৃষ্টি হয়? প্রাপ্য হিসাব বা দানাদার হিসাবের সৃষ্টি হয়। দানাদার হিসাব মানে আমরা যার কাছে টাকা পাবো। আমরা দেখো দুটো জিনিস, একটা পাওনাদার, একটা দানাদার। পাওনাদার মানে পাওনাদার যারা আমাদের কাছ থেকে বা ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে টাকা পাবে। নিজের দিক দিয়ে বিবেচনা করে সহজ হবে, যারা আমাদের কাছ থেকে টাকা পাবে। আর দানাদার মানে আমরা যাদের কাছ থেকে টাকা পাবো। ঠিক আছে, বুঝে আসছে? পাওনাদার মানে আমাদের কাছ থেকে যারা টাকা পাবে, দানাদার মানে আমরা যাদের কাছ থেকে টাকা পাবো। তাহলে আমরা যাদের কাছ থেকে টাকা পাবো, দেনাদার বা প্রাপ্য হিসাব, এটা হলো সম্পদ, কারণ আমরা তাদের কাছ থেকে টাকা পাবো। তেমন সম্পদ বাড়লে ডেবিট। আর বিক্রয় হিসাব, বিক্রয় হিসাব আমরা আগে জানি, বিক্রয় মানে আয়, আয় সবসময় বাড়লে ক্রেডিট, আয় বাড়লে ক্রেডিট। ঠিক আছে, 6,000 থেকে প্রাপ্তি 1,000 টাকা। দানাদার, দানাদার কাকে বলে? যাদের কাছ থেকে আমরা টাকা পাবো, তারা কি করেছে? 1,000 টাকা দিছে। ঠিক আছে, এই দেনাদার থেকে প্রাপ্তি 1,000 টাকা, দেনাদার থেকে 1,000 টাকা পাওয়া গেছে। তার মানে কি? আমরা নগদ টাকা পাইছি, নগদ টাকা পাইছি। আর একটা কি হয়েছে? নগদ টাকা পাইছে, নগদান হিসাব। তাহলে নগদ টাকা পাইছি, নগদান হিসাব। তা নগদান হিসাব যেহেতু সম্পদ, নগদান হিসাব কি? সম্পদ, সম্পদ ডেবিট। ঠিক আছে, এরপরে কি হয়েছে? দেনাদার হিসাব, যার কাছ থেকে টাকা পাইছি। কার কাছ থেকে? দেনাদারের কাছ থেকে টাকা পাইছি। তাহলে আমাদের কি হবে? এই দেনাদারের পরিমাণ কমে গেল। ঠিক আছে, মনে করো দেনাদারের কাছ থেকে আমরা 2,000 টাকা পেতাম। ঠিক আছে, 1,000 টাকা পাইছি, তাহলে এখন কত আছে? 1,000 টাকা আছে, কারণ 1,000 টাকা কমে গেছে। তার মানে দেনাদার সম্পদ কমে গেছে। দেনাদার কি? সম্পদ, সম্পদ কমে গেছে, সম্পদ কমে গেলে ক্রেডিট। বুঝে আসছে? এরপর 7 নম্বর, পাওনাদারকে প্রদান করা হলো 1,000 টাকা। পাওনাদারকে, পাওনাদার মানে কি? যারা আমাদের কাছ থেকে টাকা পায়। ঠিক আছে, তাহলে পাওনাদারকে আমরা কি করছি? টাকা প্রদান করছি। দানাদারের ক্ষেত্রে আমরা টাকা পাই, আর পাওনাদারকে প্রদান করতে হয়, টাকা দিতে হয়। সেই 1,000 টাকা দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এখন কথা হলো টাকা দিছি, তার মানে কি? আমার নগদ টাকা চলে গেছে, মানে আমার সম্পদ কমে গেছে। তাহলে সম্পদ কমে গেলে কি হয়? ক্রেডিট হয়। নগদ টাকা, সম্পদ কমে গেছে, ক্রেডিট। এখন ডেবিট তাহলে কি হবে? তাহলে আমরা পাওনাদারকে টাকা পরিশোধ করি, তার মানে পাওনাদার কমে গেছে। ঠিক আছে, মনে করো পাওনাদার 5,000 টাকা পাইতো। পাওনাদার কত টাকা পাইতো? 5,000 টাকা পাইতো। তো সেখান থেকে 1,000 টাকা দেওয়া হয়েছে, তাহলে এখন কত পাবে? 4,000 পাবে। তাহলে পাওনাদার কমে গেল। পাওনাদার কি জিনিস? দায়, দায় কমে গেছে। দায় কমে গেলে হয় ডেবিট। পাওনাদার হিসাব, দায়, দায় কমে গেলে হবে ডেবিট। যেরকম এই যে দায়, আদমের ক্ষেত্রে আদম, দায়, দায় হলো কমলে, দায় হলো দেখো পাওনাদার হিসাব, দায়, কমলে ডেবিট। দায় কি হয়েছে? পাওনাদার হিসাব। পাওনাদার হিসাব আমরা 1,000 টাকা পেমেন্ট করছি,
তাহলে তার মানে কি পাওনাদার 1000 টাকা কমে গেল। ঠিক আছে, তাহলে আমরা জানি পাওনাদার দায়, দায় হলে কমলে ডেবিট, এই যে দায় যেহেতু কমে গেছে কিন্তু ডেবিট হয়েছে। ঠিক, আবার আরও ভালোভাবে বলতেছি, ধরো 5000 টাকা পাওনাদার ছিল, তো সেখান থেকে 1000 টাকা পরিশোধ করা হয়েছে। যেরকম এখানে বলা হয়েছে পাওনাদারকে প্রদান করা হলো 1000 টাকা, তাহলে 5000 টাকা পাওনাদার ছিল, সেখান থেকে 1000 টাকা আজকে প্রদান করা হলো, তাহলে এখন থাকে কত? 4000 টাকা। তার মানে পাওনাদার 1000 টাকা কমে গেছে। পাওনাদার কি জিনিস? পাওনাদার হলো দায়, তার মানে দায় কমলো। আর আমরা জানি দায় যদি কমে তাহলে ডেবিট হয়। ঠিক আছে, সেই জন্য পাওনাদার হিসাব এটা দায়, সেজন্য ডেবিট। আর নগদান হিসাব, নগদ টাকা আমার চলে গেছে, সম্পদ কমে গেছে, সেই জন্য ক্রেডিট। ঠিক আছে, বুঝে আসছে? তো সেই জন্য ডেবিট ক্রেডিট ভালোভাবে বুঝতে হবে। যদি ডেবিট ক্রেডিট বোঝো, পুরা অ্যাকাউন্টিং সমস্ত অঙ্ক তোমার জন্য সহজ হবে। আর যদি ডেবিট ক্রেডিটের সমস্যা থাকে তাহলে সব অঙ্কের ক্ষেত্রে বুঝতে সমস্যা হবে। তো সেই জন্য ডেবিট ক্রেডিট সহজভাবে বোঝানোর চেষ্টা করা হয়েছে। এরপরেও যদি তোমাদেরকে কোনো সমস্যা থাকে তো অবশ্যই কমেন্টে জানাবা। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ তোমাদের সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।